বাংলার 12টি মাসের মধ্যে আষাঢ় শ্রাবণ এই 2 মাস হলো বর্ষাকাল। বিগত বেশ কিছু বছরে বর্ষা তার নিজের সময় মতো না এলেও এই বছর আষাঢ় মাসের প্রথম থেকেই বর্ষা কিন্তু রয়েছে স্বমহিমায়। বর্ষাকালে সবথেকে দৃষ্টি আকর্ষণ করে সেটা হলো ধারিত্রীর রূপ। এই সময় ধারিত্রী হয়ে ওঠে সবুজে সবুজ, চারিদিকের নদী নালা ডোবা পরিপূর্ণ হয়ে ওঠে বৃষ্টির জলে। ধারিত্রীর এই সবুজ রূপ দর্শন করতেই আজ আমরা বেরিয়ে পড়েছিলাম বাঁকুড়ার কাপিস্টা পাহাড় বা কোরো পাহাড়ের উদ্দেশ্যে। আজকের ভিডিওতে রকমারি কোনো খাবারের দৃশ্য না থাকলেও রয়েছে নাম না জানা এক ঝিল, নতুন কিছু বন্য ফলের সন্ধান, প্রজাপতি ভরা ফুল গাছ, ম্যান ভার্সেস ওয়াইল্ড স্টাইলে কেন্নকে হাতে নিয়ে সেই অনুভূতি আপনাদের সাথে শেয়ার করা, নতুন প্রজাতির এক শামুকের গমন এবং সবশেষে কাপিস্টা পাহাড়ের চূড়ায় উঠে বৃষ্টির জলে নিজেদের সিক্ত করা। তাই আর দেরি না করে চলুন আজকের এই ভিডিও শুরু করা যাক। গুড মর্নিং। আজ 26শে জুন 2025 বৃহস্পতিবার। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি এই রকম একটা ড্যামের সামনে। এই ড্যামটা কোথায়, কি বৃত্তান্ত সবই বলবো, তবে তার আগে বলি আজকের ভিডিওটা কিন্তু কোনো তথাকথিত ফুড ব্লগিংয়ের ভিডিও নয়। আজকের ভিডিওটা হতে চলেছে একটু অন্য ধরনের। না, ট্র্যাভেল ব্লগিং বলবো না, কেননা ট্র্যাভেল ব্লগিংয়ের মতো অত দূরে ট্র্যাভেল করছি না আমরা। আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে দেখলাম যে আকাশের মুখটা ভার, আর সঙ্গে সঙ্গে ফোন লাগালাম স্যারকে। স্যার বলতে আশিস স্যার, যার সঙ্গে এর আগে একটা ভিডিও আপনারা দেখেছেন, শুশুনিয়ার ভিডিও। তো স্যারকে ফোন লাগিয়ে জিজ্ঞেস করলাম যে স্যার এরকম তো আজকে ওয়েদারটা এত সুন্দর, তো আজকে কি কোথাও যাওয়া যায়? সঙ্গে সঙ্গে প্ল্যান হলো যে চলো যাব। কোথায় যাব সেই ডেস্টিনেশন এখনও আসেনি, তার আগে এই ঝিলটাতে আমরা আসলাম। এবারে বলি এই ঝিলের সঙ্গে আমার পরিচয় হচ্ছে 2007 সালে। 2007 সালে যখন আমরা মাধ্যমিক দিয়েছিলাম, মাধ্যমিক দেওয়ার পর আমরা শুশুনিয়া যাচ্ছিলাম, শুশুনিয়া যাওয়ার পথেই হচ্ছে এই ঝিলটা পড়ে। এটুকু বলতে পারি, আমাদের দুর্গাপুর সাইডের লোক বা কলকাতার থেকে যদি কোনো দর্শক বন্ধু দেখেন বা অন্যান্য কোনো জায়গা থেকে যদি কোনো দর্শক বন্ধু দেখে থাকেন, আমি এটুকু বলতে পারি তারা এই ঝিলটাতে এখনও ভিজিট করেননি বা ঝিলটা জানেন না কোথায়। মেনলি শুশুনিয়া যেতে যে ধাউলি মোড় পড়ে, যেদিক থেকে ডান দিকে চলে যেতে হয় শুশুনিয়া, সেই ডান দিকে না গিয়ে সোজা এসে জাস্ট একটু বাঁ দিকে দেখবেন একটা রাস্তা ঢুকে যাচ্ছে। সেই রাস্তা দিয়ে কিছুটা ভিতর দিকে আসলেই এই ঝিলটা পড়বে। এই ঝিলের পাশে এসে যদি আপনাদের মনে হয় যে এইখানে একটুখানি পিকনিক করব, পিকনিক স্পটের জন্য কিন্তু বেশ ভালো জায়গাটা। চারিদিকটাতে সুন্দর গাছপালা রয়েছে, পিকনিক স্পটের জন্য কিন্তু বেশ সুন্দর। শীতকালেও ঝিলটা বেশ ভালোই ভরা থাকে, তবে শীতকালে এত সবুজ আপনি পাবেন না এই বর্ষাকালে যতটা সবুজ। আমি এর আগেও বলেছি অনেক ভিডিওতে যে বাঁকুড়া সাইডে, আমাদের বাঁকুড়া সাইডে যদি আসতে হয় তাহলে কিন্তু বর্ষাকালে আসতে হবে। বর্ষাকালে আসলে বাঁকুড়ার মজা কিন্তু আলাদাই। আর আমার চুলের অবস্থা দেখে বুঝতেই পারছেন ইলশেগুড়ি বৃষ্টি কিন্তু পড়ছে, আর এই বৃষ্টির মধ্যেই আমরা এই ঝিলটাতে জাস্ট বৃষ্টির মজাটা নিচ্ছি। বেশ ভালো লাগছে। এইখান থেকে যাব অন্য একটা ডেস্টিনেশনে। কোন ডেস্টিনেশনে ইতিমধ্যেই আপনারা থাম্বনেল দেখে বুঝে গেছেন, তাই আর বেশি মানে লোকাচুরি করিয়ে লাভ নাই। আর ওইদিকে স্যার আসছে। আরে সবাই আছে, আমি কোথায়? আরে আমি আছি তো। এই জায়গাটা চেনালো কে? আমি তো নাকি? এই জায়গাটা মেনলি স্যারই চিনিয়েছে। ওই যে বললাম 2007 সালে যখন আমরা মাধ্যমিক দিয়ে শুশুনিয়া পাহাড় ঘুরতে যাচ্ছি, মাধ্যমিক দেওয়ার পরে, তখনই কিন্তু এই জায়গাতে আমি প্রথম আসি। তো যাই হোক, আমরা চারিদিকে সবুজটা উপভোগ করি, আর আপনারা এই উপভোগটাই ক্যামেরার চোখ দিয়ে করতে থাকুন। এইখানে ঝিলের এখানে দাঁড়িয়ে আমি দুটো কথা ভুল বলেছি ইন্ট্রোতে। একটা হচ্ছে এটা কোনো ড্যাম না, একটা ঝিল, আর ওটা ধাউলি না, ওটা হচ্ছে দেউলি মোড়। ঠিক আছে, যাই হোক, এই ঝিলের এখানে দাঁড়িয়ে বিভিন্ন মানে স্যারের সঙ্গে আসলে এইগুলোই হয়, বিভিন্ন গাছপালা দেখা দেখি, এই টাইপের জিনিসগুলোই হয়। তো এই করতে করতে এইরকম একটা ফল দেখতে পেলাম আমরা। ফলটা দেখুন কি অদ্ভুত ধরনের ফলটা। এইখানে এইরকম একটা পুরো ঝাঁকড়া করে রয়েছে গাছ। এইখানে কিন্তু একটা গাছ নেই, এখানে 2-3টে গাছ রয়েছে, আর তার মধ্যে এই ফলটা দেখুন। এরকম ফল আমি তো অন্তত কখনো দেখিনি, আপনারা দেখেছেন কিনা আমি জানি না। একদম অন্যরকম। এই একটা খোসা রয়েছে, ভিতরটা একটা
বীজ টাইপের রয়েছে, এটা এটা কাঁচা। আর যদি কেউ না দেখে থাকে, কেউ যদি না দেখে থাকে, তাহলে এটা আমাদের আবিষ্কার, এটা বলে মনে করি দিই। আর এইটা এই যে যে এই ফলটা যে ধরে রয়েছি, এই ফলটা কিন্তু হলুদ হলুদ হয়ে গেছে, আর এই ফলটা কিন্তু বেশ নরম। এই যে যে ফলটা যেটা সবুজ, এই ফলটা কিন্তু একদম হার্ড। আমি টিপছি, হয়তো আপনি বুঝতে পারছেন, ভিডিওতে কতটা বোঝাতে পারছি আমি জানি না, বেশ জোরে কিন্তু আমি টিপছি। কিন্তু এতটাই যদি আমি প্রেশার দিয়ে এই ফলটাকে টিপি না, দেখবেন এই ফলটা যত সময় বেরিয়ে যায়। এই দেখুন, এতটা প্রেশার দিতে হবে না। ও মাই, স্যার এদিকে আসুন, দেখে যান। হ্যাঁ, ও মাই গড, কি জিনিসটা! ও হো হো, হেভি হেভি। আমার হাত দাও। হ্যাঁ, একদম সেই চকলেটের মতো। এই ফলটার বিশেষত্ব দেখুন, এটা অ্যাকচুয়ালি আমার দেখানো না, এটা স্যারেরই দেখানো। এই ফলটার বিশেষত্ব হচ্ছে দেখুন, পাতার মাঝখান দিয়ে কিন্তু ফলগুলো গেছে, পাতার মধ্যশিরা দিয়ে ফলগুলো গেছে। দেখুন কিছুটা না ছোট সেই আপেলের মতো লাগছে কিন্তু দেখতে। ও হো হো, হেভি লাগছে কিন্তু। অ্যাকচুয়ালি স্যারের সঙ্গে এই সমস্ত জায়গায় আমি এই কারণেই আসতে চাই, এইগুলোই হচ্ছে পাওনা। এইখানটা দেখে অধিকাংশ মানুষ বলবে একটা ঝিল রয়েছে, আর কি রয়েছে, আর তো কিছুই নাই, একটা ঝিল রয়েছে, একটা পুকুরের মতো রয়েছে, ব্যাস, আর কিছু নেই। কিন্তু এই যে যে ঘুরে 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 দেখা, বাড়ির কাছের জিনিসগুলোকেও আমরা যে এরকম ঘুরে ঘুরে দেখতে পারি, এটা কিন্তু অমায়িক। এটা সত্যি কথা বলতে আমি স্যারের কাছ থেকেই শিখেছি, আর সেখান থেকে আমার কিছুটা হলে ইন্টারেস্ট আছে। স্যারের মতো ইন্টারেস্ট হয়তো আমি পাইনি, কিন্তু কিছুটা হলেও ইন্টারেস্ট পেয়েছি। আপনাদের না আজকে কোনো রকম কোনো খাবারের কোনো কিচ্ছু দেখাবো না, আজকে আপনাদেরকে একটু অন্য জিনিস দেখাচ্ছি। জানি না আমার এই চ্যানেলে যে কজন সাবস্ক্রাইবার আছেন তারা কে কতটা মানে ইন্টারেস্ট পাবেন, বাট আমার খুব ইন্টারেস্ট লাগে। দেখুন একটা নতুন জিনিস। অরিন্দম, এটাকে দেখে মনে হতে পারে যে এটা স্বর্ণলতা, কিন্তু এটা স্বর্ণলতা অন্য একটা জাত। এটা সবুজ হয়, স্বর্ণলতা হলুদ হয় সাধারণত, এটা সবুজ হয়। এটা নাম আমি এখন বলতে পারছি না, কিন্তু এগুলো গাছের বিশেষ করে ক্ষতি করে না। স্বর্ণলতা গাছের ক্ষতি করে, কিন্তু এগুলো গাছের কোনো ক্ষতি করে না। গাছের মধ্যে, টবের মধ্যে ছড়িয়ে দুটো রাখতেই পারো। আর এদের মুভমেন্টগুলো দেখার মতো, মানে সকাল বিকাল তুমি এদের মুভমেন্টে পার্থক্য দেখতে হবে, যে একটা পাতাকে কেমন করে জড়িয়ে ধরছে, কাণ্ডকে জড়িয়ে ধরছে, জিনিসগুলো পরিষ্কার দেখতে হবে। চলো দেখাই তোমাকে। এইটা আমি পেলাম কোথা থেকে, তবে এখানে একদম ছড়িয়ে আছে চারদিকে, ছড়িয়ে আছে একদম চারদিকে। চলো, জংলি গাছ। আমরা এগুলোকে সব জংলি হিসাবেই অ্যাভয়েড করি, কিন্তু এগুলো প্রত্যেকটা মেডিসিনাল ইউজ হয়। দেউলি মোড়ের ওই ঝিল দেখে এরপর আমরা এগোলাম কাপিষ্ঠা পাহাড় বা কোড়ো পাহাড়ের উদ্দেশ্যে। তো দেউলি মোড়ের ওই ঝিল দেখার পরে বেশ অনেকটা রাস্তা কিন্তু আমরা অতিক্রম করলাম। অতিক্রম করে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি কোড়ো পাহাড় বা কাপিষ্ঠা পাহাড়ের ওই মন্দিরের সামনে। মানে কাপিষ্ঠা পাহাড়ের এটাই হচ্ছে একদম এন্ট্রান্স। এইখানে তো ঢুকবো, তবে তার আগে আপনাদের একটা জিনিস দেখাই। এই সাইডটা দেখুন, এই দিকটা হচ্ছে আমাদের দুর্গাপুর, তারপরে মেজিয়া, এমটিপিএসটা ওই যে দেখা যাচ্ছে ছোট্ট একদম। আমি জুম করে দেখানোর চেষ্টা করছি। বাহ, জুম করে কিন্তু বেশ ভালো দেখা যাচ্ছে, একদম এমটিপিএসটা দেখা যাচ্ছে। এই সাইডটা হচ্ছে আমাদের দুর্গাপুর যাওয়ার রাস্তা বা এমটিপিএস ওই সাইডটা। আর এই দিকটা হচ্ছে কোড়ো গ্রামটা। আমি একটু এগিয়ে নিয়ে যাই। এই হচ্ছে পুরো কোড়ো গ্রামটা। আজকের ওয়েদার কিন্তু বেশ মনোরম, মাঝে মাঝে একটু রোদ উঠছে ঠিকই, তবে আবার বৃষ্টিও হচ্ছে, মেঘলা আকাশ। আর আস্তে আস্তে যে আমরা সবুজ দেখলাম না, মানে এক কথায় বলতে গেলে প্রকৃতি এখন নিজের সাজে কিন্তু সেজে উঠেছে। এত সুন্দর পরিবেশ কিন্তু চট করে আপনারা শীতকালে পাবেন না। তাই যারা দুর্গাপুর চত্বরের আশেপাশে রয়েছেন বা কলকাতা থেকে নিজস্ব গাড়িতে করে যদি আসতে চান, তাহলে কিন্তু এইখানে চলে আসতে পারেন। তো কলকাতা থেকে একটুখানি দূর হবে, বাট দুর্গাপুর থেকে যারা দেখছেন, দুর্গাপুর বা এই রানীগঞ্জ এই সমস্ত সাইড দিয়ে যারা দেখছেন, তারা কিন্তু একদিনের জন্য এখানে চলে আসতে পারেন। এই বর্ষার মরশুমে এই রকম প্রকৃতির সৌন্দর্য আর কিন্তু পাবেন না। আর যারা কলকাতা থেকে দেখছেন, তারা কিন্তু হাওড়া থেকে যে কোনো ট্রেন ধরে, সাউথ ইস্টার্নের ট্রেনগুলো ধরে বাঁকুড়া এসে, বাঁকুড়া থেকে আপনারা এই কোড়ো পাহাড়ে বা কাপিষ্ঠা পাহাড়ে কিন্তু আসতে পারেন। কোড়ো পাহাড় বা কাপিষ্ঠা পাহাড়ে ঢুকে প্রথমেই যেটা চোখে পড়লো
সেটা হলো এই পাহাড়ের কিছু নিয়মাবলী। কোনো পাহাড়ের দায়িত্বে রয়েছে এইখানকার একটা আশ্রম। প্রসঙ্গত বলে রাখি, এই আশ্রমে কিন্তু আপনারাও একটা বা দুটো রাত কাটাতে পারেন, তবে সেক্ষেত্রে আপনি কোনো আমিষ খাবার খেতে পারবেন না। আপনাকে খেতে হবে আশ্রমেরই খাবার। বিনিময়ে আপনাকে কিছু দক্ষিণা আশ্রমের উন্নতিকল্পে দিতে হবে। আশ্রমে ঢুকে যেটা চোখে পড়ল সেটা হলো এই ফুলের গাছ, যেটা ভর্তি রয়েছে রং বেরঙের প্রজাপতিতে। আশ্রমের ঠিক পাশেই রয়েছে একটা বিষ্ণু মন্দির। এই মুহূর্তে আমরা ঢুকে গেছি হচ্ছে কাপিষ্ঠা পাহাড় বা কোড়ো পাহাড়ের একদম যেটা পাদদেশ সেইখানে। আর দেখুন ওই যে টালির বাড়িটা দেখা যাচ্ছে, এই যে টালির যে আশ্রম টাইপের দেখা যাচ্ছে, এইটা হচ্ছে মূল আশ্রম। যে আশ্রম থেকেই এখানকার আর কি পণ্ডিতরা বা যারা পুরোহিত রয়েছেন এনারাই কোড়ো পাহাড়টাকে মানে পরিচালনা করেন। আর ঠিক তার পাশেই রয়েছে এই রকম সুন্দর একটা বিষ্ণুর মন্দির, বেশ সুন্দর আর একদম নির্মল পরিবেশ, শান্ত শিষ্ট, খুব সুন্দর একটা পরিবেশ। আচ্ছা, আর পাশে দেখুন এরকম সুন্দর বাগান রয়েছে, এরকম পাশে অনেকগুলোই কিন্তু আশ্রম রয়েছে। আর এই যে হচ্ছে আমরা যেদিকে এখন যাচ্ছি এই দিকটা হচ্ছে আমাদের কোড়ো পাহাড় বা কাপিষ্ঠা পাহাড়ের ওঠার রাস্তা। চলুন আস্তে আস্তে কাপিষ্ঠা পাহাড়ের দিকে এগিয়ে চলি। আর এই হচ্ছে কোড়ো পাহাড় বা কাপিষ্ঠা পাহাড়ের ওঠার সিঁড়ি। এই সিঁড়িটা করে দেওয়াতে একটা জিনিস, সেটা হচ্ছে আপনারা প্রথমত হচ্ছে আপনাদের কোনো কষ্ট হবে না, যে কষ্টগুলো সাধারণত অযোধ্যাতে গিয়ে বা শুশুনিয়াতে গিয়ে হয় সেই টাইপের কষ্ট হবে না। আর 2 নম্বর হচ্ছে আপনারা বর্ষাকালেও কিন্তু এখানে নিশ্চিন্তে আসতে পারবেন, কোনো রকম পা হড়কে পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা কিন্তু নাই। আর দেখুন মানে এখানকার দৃশ্যটা দেখুন, 2 দিকে সবুজ হয়ে রয়েছে আর মাঝখান দিয়ে একটা সুন্দর সিঁড়ি উঠে গেছে। বর্ষাকালে এই সমস্ত জায়গা সাধারণত আমরা আসি না, তার কারণ হচ্ছে আমাদের প্রধানত ভ্রমণের সময় বা পিকনিক স্পটের টাইম হিসাবে আমরা শীতকালটাকেই বেছে নিই। কিন্তু বর্ষাকালে আসলে যেটা উপরই পাওনা হয় সেটা হচ্ছে এই রকম একটা সবুজ প্রাকৃতিক পরিবেশ, যে পরিবেশ কিন্তু আমরা শীতকালে কোনোভাবেই পাই না। শীতকালে এই চারিদিকটা হয়তো রুক্ষ থাকবে, এত সবুজ কিন্তু আপনি দেখতে পারবেন না, কিন্তু একমাত্র বর্ষাকালেই চারিদিকটাতে আপনি এই রকম সবুজ দেখতে পারবেন। উপরে উঠতে উঠতে হঠাৎ করেই স্যারের চোখে পড়লো একটা জিনিস, আর অমনি জেগে উঠলো ওনার ভিতরের বিল গেটস। অরিন্দম, দেখবে তুমি তো অবাক হয়ে যাবে, বা বাকি যারা দেখছে তারা অবাক হয়ে যাবেন যে এরকম করা যেতে পারে। ও মাই গড, ও মাই গড, ও ও ও ও ও ও আরে না, এরকম দৃশ্য দেখার সৌভাগ্য যে আপনার হয়েছে, এটা একটা জায়ান্ট, আরে জায়ান্ট মিলিপেজ কামড়াচ্ছে আমার আঙুলে। আরেকটা 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 পেয়ার 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 পেয়ার, ওদের এই জিনিসটাই দেখার। এই যে না, ও মাই গড, অ্যালং উইথ দিস আরেকটা পেয়ে যাবে তুমি, আরেকবার রিপিট করবো আমি। এই আমার চামড়ায় কি খুঁজছিল আমি বুঝতে পারছি না, যখন একটার উপর দিয়ে আরেকটা গড়াবে এরা কি মারামারি করবে না কি করবে আমি জানি না। অরিন্দম, অরিন্দম, বেশিক্ষণ রাখতে পারবো না আমি, বেশিক্ষণ রাখতে পারবো না, এরকম দৃশ্য দেখা যায় না। ও ও অরিন্দম, আমার যে কেমন লাগছে তোমাকে আমি বোঝাতে পারছি না। অরিন্দম, ভিডিও ভালো আসতে চাই। অরিন্দম, এবার আমার চামড়াটাকে কুটকুট করে কামড়াবার চেষ্টা করবে। না, ওরে 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 ওরে, আমি ফেলে দেবো, এবার ফেলে দেবো। অরিন্দম, পারছি না আমি আর। একটু আগে আপনারা যে দৃশ্যটা দেখলেন, মানে যে কেন্নটাগুলোকে হাতের উপরে স্যার ওঠালো বা সেটাকে নিয়ে অনেক কিছু করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলো, এইগুলো কিন্তু আপনারা ট্রাই করতে যাবেন না। তার কারণ হচ্ছে স্যার এগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করে, যার জন্য জানে কোনটা মানে এগুলোতে অ্যাকচুয়ালি পোকামাকড়, কোনটা বিষাক্ত বা কোনটার কোনো বিষ নাই। তো সেইভাবেই কিন্তু উনি এটাকে হ্যান্ডেল করেছেন।
কিন্তু আপনারা যারা হয়তো দেখা গেল কেউ জানেন না সেইভাবে, কেউ না জেনে একটা সেরকম কোনো পোকাকে হাতে নিয়ে নিলেন যেটার ভিতর থেকে কোনো রকম কোনো রস নিঃসৃত হয়, সেখান থেকে কিন্তু আপনার শরীরে কোনো রকম কোনো প্রবলেম ক্রিয়েট হতে পারে। তাই না জেনে কাইন্ডলি এই টাইপের কোনো রকম কোনো অ্যাক্টিভিটি করবেন না। খুব বেশি উঁচু নয় এই জায়গাটা। এইখান থেকে আমরা এসে এই জায়গায় দেখুন একটা এরকম বিশ্রামাগার রয়েছে, বেশ সুন্দর কিন্তু ঠান্ডা আবহাওয়া। আর এতক্ষণ আসছিলাম যখন, তখন তো মেঘ ছিল, যার জন্য আসতে কোনো কষ্ট হয়নি। কিন্তু এইখানে এসে দেখুন ওই সাইডটাতে যেরকম মেঘ করে রয়েছে, ঠিক এই সাইডটাতে যদি আমি নিয়ে আসি তাহলে এই দিকটা কিন্তু একদম নীল আকাশ আর এই পরিমাণে রোদ রয়েছে। আর এইখানে রয়েছে হচ্ছে একটা গাছ, যার নাম হচ্ছে মহুয়া গাছ। অনেকে জানেন, অনেকে জানেন না। যারা জানেন তাদের উদ্দেশ্যে না, যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলি। মহুয়া হচ্ছে এক ধরনের পানীয় বস্তু, যেটা খেলে আপনার সুরার মতো নেশা আপনার মধ্যে হবে। মূলত মহুয়া হচ্ছে ছোট ছোট ফল হয়, সেই ফলগুলো থেকেই ওই পানীয়টা তৈরি করা হয়। আর সেই মহুয়া গাছই কিন্তু আমাদের সামনে রয়েছে, তবে ফল এখন নাই, ফলের এখন সময়ও নয়। মহুয়া গাছ দেখতে দেখতেই হঠাৎ করে দেখা মিলল এই ভদ্রলোকের সঙ্গে। স্বল্প সময় এনার যে কার্যকলাপ চোখে পড়ল তা তুলে ধরলাম আপনাদের 6 ইঞ্চি স্ক্রিনের সামনে। তবে প্রকৃতির অনুভূতি পাওয়ার জন্য কোনো রকম ব্যাকগ্রাউন্ড মিউজিক এই ভিডিওতে দিলাম না। এই যে কালারটা দেখতে পাচ্ছ না, এরা যখন মরে যায় তখন এর কালারটা হোয়াইট হয়ে যায়। আর এটার মধ্যে বর্ষাকালের নোংরা টোংরা সব লেগে আছে, মাটি লেগে আছে, কিন্তু এটা সাপের মতো যে কালারটা, হ্যাঁ কি মারাত্মক লাগছে। আমি যদি আঙুলটা ধীরে ধীরে নিয়ে যাই তো আমার সাথে একটা ইন্টারাকশন হয়ে যাবে। এই দেখো দেখছি, তাই না? সমস্ত বন্য পরিবেশের অনুভূতি নিতে নিতে আমরা এসে পৌঁছালাম কাপিস্টা পাহাড় বা কোরো পাহাড়ের একদম চূড়ায়। প্রসঙ্গত বলে দিই, কাপিস্টা পাহাড়ে উঠতে হলে আপনাকে ভাঙতে হবে 117টা সিঁড়ি এবং পাহাড়ের চূড়ায় রয়েছে একটি সুন্দর দুর্গা মন্দির। এই মুহূর্তে আমরা আসলাম কোরো পাহাড়ের একদম চূড়ায়। কোরো পাহাড় বা কাপিস্টা পাহাড় যে নামে ডাকে, তার চূড়ায়। আর সবথেকে বড় কথা, আমরা অধিকাংশ মানুষই কিন্তু ধবলগিরি যাই, সেইখানে এইরকম একটা পাহাড়কে ভেঙে উঠে তার উপরে আমরা মন্দিরকে দেখতে পাই। তবে আমি না ধবলগিরির সঙ্গে আমি তুলনা করছি না, আমি জাস্ট একটা উপমা দিচ্ছি যে ধবলগিরির মতনই কিন্তু এইখানেও এরকম একটা মন্দির রয়েছে, যেটা আমাদের বাঁকুড়াতে অবস্থিত। যে বাঁকুড়াতে এরকমই একটা পাহাড়, সেই পাহাড়ে এরকম সাদা মার্বেল পাথর দিয়ে সিঁড়ি করা রয়েছে, আর সেই সিঁড়ি ভেঙে উঠে কিন্তু উপরে এরকম একটা মন্দির রয়েছে, যে মন্দিরটা দেখতে কিন্তু সত্যি অমায়িক লাগছে দেখতে। বলে দিই, এইখানে আমি কিন্তু প্রায় 10 বছর আগে মনে হয় এসছিলাম। আমার এখন এই জায়গাতে এসে আমার খেয়াল পড়ছে, প্রায় 10 বছর আগে 2014-15 সালে আমি এসছিলাম। তখন কিন্তু মন্দিরের কন্ডিশন এতটা ভালো ছিল না। এখন মন্দিরটা কিন্তু খুব সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে, রং করা হয়েছে, আর পিছনে মেঘ করে রয়েছে, সামনে সূর্যের আলো পড়ছে, মন্দিরটা জাস্ট চকচক করছে। দেখুন মন্দিরটা। এই পাহাড়ে এখানে এই মন্দিরের ঠিক সামনেই একটা নিম গাছ রয়েছে। এবার আপনাদেরকে একটা আশ্চর্য কথা বলি, প্রত্যেকটা নিম গাছের নিম পাতা কিন্তু তেতো হয়, এটা আমরা সবাই জানি, নিম পাতা কিন্তু তেতোই হয়। কিন্তু এইখানে যে নিম গাছটা রয়েছে, এই নিম গাছটা কিন্তু মানে এই নিম গাছের যে পাতাটা, সেই পাতাটা কিন্তু মিষ্টি। কী কারণবশত সেই প্রসঙ্গে আমি যাচ্ছি না, কিন্তু এই নিম গাছের পাতাটা সেটা কিন্তু মিষ্টি। আর এখানে আরও 2-3 জন এসছে, তারা এই কথাটা শুনে তারা ওখানে নিম পাতা পারছে। ঠিক আছে, ওইখান থেকে একটা খেয়ে দেখি। এই যে হচ্ছে মন্দির চত্বর, আর ঠিক মন্দির চত্বরের পাশেই কিন্তু এই নিম গাছটা, যেটা প্রচণ্ড মোটা, মানে সব থেকে পুরনো নিম গাছ এটাই বোঝা যাচ্ছে। আর ওই যে ওইখানে ওই দাদা কিন্তু নিম পাতা পারছিল।
কেমন দাদা? মিষ্টি নেই, মিষ্টি না? মিষ্টি লাগে, তিতা নেই। তিতা নাই, হ্যাঁ মিষ্টি নাই বলছে। অ্যাকচুয়ালি মিষ্টি মানে এবার আপনি যদি নিম পাতা মনে করেন যে রসগোল্লার মতো মিষ্টি হবে, সেটা তো হবে না, বা চিনির মতো মিষ্টি হবে সেটা না, কিন্তু নিম পাতা যেরকম বীজ তিতো হয় সেই তিতো না, নিম পাতার মধ্যে কিন্তু এমনি নর্মাল একটা পাতা খেলে যেরকম সেরকমই। আমি একটা ট্রাই করে দেখি। এই দেখুন এখনই ওখান দিয়ে মানে পারলো, এরকম একটা টাটকা পাতা, একদম পাতার কালারটা দেখুন, খাবো পরে, পাতার কালারটা আগে দেখুন, ওফ কি কালার মাইরি, সেই ও মাই গড। এবার ফোকাসটা হওয়াতে পাতার কালারটা কিন্তু বিভৎস লাগছে। আর একটা মাছি এসে বসেছে, পাতার কালারটা ও অমাইক লাগছে কিন্তু পাতার কালারটা। চলুন টেস্ট করা যাক। এই যে সেই পাতাটা, একদম নর্মাল, মানে আপনি নিম পাতা খাবেন না, মনে হবে কি যে হয়তো পেয়ারা পাতা চিবাচ্ছেন এই টাইপের, একদম এই রকমই কিন্তু টেস্ট। কোনো রকম কোনো এতটুকু তিতো নাই নিম পাতাটায়। কিসের জন্য সেই কেউ বলেন এখানকার মন্দিরের জন্য, কারুর মতামত অনুসারে এই যে আমাদের যে মাটিটা রয়েছে সেই মাটির নিচে নিশ্চয়ই সেই মানে মাটির নিচে এমন কিছু পদার্থ রয়েছে বা এমন কিছু খনিজ রয়েছে যার জন্য এই পাতাটা তেতো না। যাই হোক না কেন, কিন্তু এটা একটা আশ্চর্য জিনিস যেটা আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। কাপিষ্ঠা পাহাড়ে বা কোড়ো পাহাড়ে আসলে এই নিম গাছের পাতা একবার ট্রাই করে কিন্তু আপনার বন্ধু বান্ধবকে বা আত্মীয় স্বজনকে চমকে দিতেই পারেন যে দেখো নিম পাতায় কিন্তু কোনো রকম কোনো তেতো ভাব নেই। এইবার আসি কোড়ো পাহাড়ের মন্দির প্রসঙ্গে। এই মন্দিরটি হলো একটি দুর্গা মন্দির। মন্দিরের মেঝেটি নির্মিত হয়েছে বিভিন্ন মানুষের স্মৃতি উদ্দেশ্যে তাদের নাম খোদাই করা মার্বেল ফলক দিয়ে। মন্দিরের ভেতরে রয়েছে একটি সুন্দর রূপোর দুর্গা প্রতিমা। এই মন্দিরে দুর্গাপুজোর সময় জাঁকজমক করে পুজো না হলেও বাসন্তী পুজোর সময় খুব বড় করে এখানে মায়ের পুজো হয়। এই হচ্ছে কোড়ো পাহাড়ের যে মন্দির, সেই মন্দির। আর ঠিক তার এই রকম একটু সাইডে আসলেই ওই যে দূরে দেখা যাচ্ছে হচ্ছে বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়। এই যে হচ্ছে শুশুনিয়া পাহাড়টা। তবে আজকে শুশুনিয়া পাহাড় প্রসঙ্গে কোনো কথা বলবো না। আজকের যে ভিডিওটা, এই ভিডিওতে যদি একটা ভালো ভিউ আপনারা দেন বা এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে কিন্তু এর পরবর্তী যে ভিডিওটা হবে সেই ভিডিওটা আমরা বৃষ্টির কোনো মরশুমে, মানে কোনো বৃষ্টির দিনে ঝমঝম করে বৃষ্টি পড়ছে সেই দিন শুশুনিয়া পাহাড়ে গিয়ে শুশুনিয়া পাহাড়কে সেই রকমভাবেই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যাই হোক, এইবারে এইখানে হচ্ছে একটা গাছ রয়েছে। এই গাছটা সম্পর্কে স্যারের মুখ দিয়ে কিছু কথা শুনেননি। অরিন্দম, আমরা এখানে যে গাছটা দেখছি একটা অত্যন্ত আশ্চর্য গাছ। যখন আমি এই গাছ সম্বন্ধে খোঁজখবর নিই তখন জানতে পারি, নিজেই অবাক হয়ে গেছিলাম। বহু বছর ধরে গাছটাকে দেখছি কিন্তু গাছটার নাম খুঁজে পাচ্ছিলাম না। তো এখন তো গুগল আছে, গুগল আমাদের ভীষণ হেল্প করে। তো গাছটা থেকে জানতে পারলাম গাছের যে ত্বকটা, গাছের ছালটা, সেটা দেখার মতো সাদা ধবধবে, নাইস। এবং তুমি শুনলে অবাক হয়ে যাবে, ওই গাছের ছালে যদি আমি হাত বুলাই তা হাতে পাউডার লেগে যাবে, বুঝতে পারছি, হাতে পাউডার লেগে যাবে। মানে গাছের ত্বকটা এতটাই মসৃণ আর সাদা ধবধবে। শুধু তাই না, এই গাছটা যখন তুমি চাঁদের আলোয়, পূর্ণিমার চাঁদের আলোয় দেখবে, তখন সমস্ত গাছগুলোকে তো আমরা কালো কালো করে দেখব, কিন্তু তার মধ্যে এই সাদা ছালের গাছটা কেমন লাগবে, ধবধবে সাদা লাগবে। আর এই কারণেই গাছটার নাম দেওয়া হয়েছে ভূত গাছ। আশ্চর্য না? এই গাছটার নাম হচ্ছে ভূত গাছ। যেদিন আমি শুনেছি সেদিন তো আমার গায়ে কাটা দিতে শুরু করেছে যে আমি এতদিন ধরে গাছটার গায়ে হাত বুলিয়েছি কিন্তু গাছটার নাম জানি না। গাছটার নাম হচ্ছে ভূত গাছ, আর ইংলিশে এটার নাম দেওয়া হয়েছে গোস্ট প্ল্যান্ট। এইবার এলো সেই মহেন্দ্রক্ষণ, যা দেখার জন্য আমরা আমাদের আজকের এই কাপিষ্ঠা পাহাড়ের প্রোগ্রাম করেছিলাম। আজকে সকাল থেকে মেন যেটা দেখানোর জন্য আমরা এই প্রোগ্রামটা করেছিলাম, সেই সিনটা কিন্তু এখন আমাদের চোখের সামনেই ঘটছে। সকাল থেকে এই সিনটা দেখার জন্য, যে পাহাড়ের উপর থেকে যে বৃষ্টিটা একটা নির্দিষ্ট রাস্তা দিয়ে আসে, সেই সিনটা দেখার জন্য বা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য কিন্তু আজকের মেন এই ভিডিওটা করা বা আজকের এই এপিসোডটা করা। কারণ আজকের এপিসোডটাতে আমি জানি অধিকাংশ মানুষ আমার ভিডিও দেখতে আসে কিছু খাবার দাবার ভিডিও বা ফুড ব্লগিং দেখার জন্য। আমি জানি না এই ভিডিওটা কতজন দেখবে, বাট এই সিনটা কিন্তু দেখার দরকার। তাড়াতাড়ি সিনটার দিকে আমি ক্যামেরা ঘোরাচ্ছি। ওই যে দেখা যাচ্ছে না পুরো সাদা হয়ে রয়েছে, ওটা কিন্তু আলটিমেট বৃষ্টি। আর বৃষ্টিটা কিভাবে আসছে দেখুন,
ওটা কিন্তু আলটিমেট বৃষ্টি, বৃষ্টিটা একটু পরেই এইখানটাতে পুরো ভিজিয়ে দেবে। দেখুন ওই যে সাদা আসছে দেখছেন, এগাচ্ছে কিন্তু। ও শেট, ও দেখুন দেখুন পুরো দেখা যাচ্ছে। আমি জানি না ক্যামেরাতে আমি কতটা জুম করতে পারছি বা কতটা আপনাদের সামনে দেখাতে পারছি, বাট বৃষ্টিটা কিন্তু পুরো এগাচ্ছে। কিছুক্ষণ আগে ছবি তুললাম, ছবি দুটোর মধ্যে পার্থক্য বোঝা যাবে। বৃষ্টিটা আমি যে এই শুরু হয়েছে, এখানটাতেও শুরু হয়ে যাচ্ছে বৃষ্টি, কিন্তু এগিয়ে আসছে। আর এই সিনটা দেখার জন্যই রেইনকোট বের করো, আমি রেইনকোট বের করো। এইখানে এসছি আজকে। এটা পুরো এদিকে আসছে, ওর মাই গড, মনে হচ্ছে বিশাল ঝড় বৃষ্টি একসঙ্গে আসছে। ঠান্ডা স্টাম্প বলতে অ্যাকচুয়ালি যা বোঝায়। এখানে স্যার পাশ দিয়ে তুলছে ফটোটা, জাস্ট অসাম। অসম অসম অসম। আমি রেডি হইনি। পিছন দিক থেকে স্যার রেডি হচ্ছে, কিন্তু আমি আপনাদেরকে এই পুরো বৃষ্টির এই জিনিসটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। প্যান্টটা পরে নাও, প্যান্টটা কি হবে কে জানে। ও হো হো, একটু ভিজবো হয়তো, বাপরে বাট এই শুরু হয়ে গেল, এই শুরু হয়ে গেছে। অরিন্দম আমাকে তো করতে হবে তাড়াতাড়ি। ও পুরো বৃষ্টিটা যে আসলো না, সেইটা কিন্তু পুরো উপলব্ধি করতে পারলাম। আর এই জিনিসটা উপলব্ধি করতে পেরেছিলাম এর আগেও একবার ঠিক এইরকমই একটা সিচুয়েশন আমি পেয়েছিলাম বা আমরা পেয়েছিলাম। এখানটা দাঁড়ালে বেঁচে যাবে। ও এইবারে আর একটা সিন দেখাই আপনাদেরকে। এই দিকটাতে বৃষ্টি হচ্ছে, বাট ওই সাইডটাতে কোনো বৃষ্টি নাই। দেখুন, ও মাই গড, এইরকম পরিবেশ আপনারা কোথায় পাবেন আমি জানি না। শীতকালে কোথাও ঘুরতে যান ভালো কথা, শীতকালে এই পরিবেশ কিন্তু পাবেন না। ও শেট, ওইদিকে বিহারীনাথ দেখুন। দেখা যাচ্ছে, বিহারীনাথ। আর ওই যে হচ্ছে বিহারীনাথ, এই যে বিহারীনাথ। ও মাই গড, অসম একটা সিন। আমি এই সিনটার জন্যই কিন্তু এতদিন ওয়েট করেছিলাম। আর মানে বর্ষার মরশুমে আমি চেয়েছিলাম এরকম বাঁকুড়া সাইডের শুশুনিয়া হোক বা কোনো পাহাড়ে আমি ঘুরতে যাব। অসম লাগছে, অসম। এইখানটা দেখুন পুরো বৃষ্টিতে সাদা হয়ে গেছে। আমি জানি না এই ভিডিওটা কতটা আপনাদের মন কাড়বে, কিন্তু এরকম থাকে যাচ্ছে, দেখো কত নাইস লাগছে। একটা বাঁ দিকে যাচ্ছে, একটা ডান দিকে নাচছে, দেখো হাওয়ায় হয়ে যাবে, হাওয়ায় কেমন করে ভেসে ভেসে নিশ্চয় যাচ্ছে। দেখো আমি জানি না এটা কতটা আপনাদের মন কাড়বে, কিন্তু আমার তো বীভৎস লাগছে। ঝমঝম করে বৃষ্টি শুরু হয়েছে, আর এই বৃষ্টির মধ্যেই কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি। রেনকোট পরতে বাধ্য হলাম, রেনকোট পরা ছাড়া কোনো উপায় নাই। আর মেনলি এই টাইপের একটা ওয়েদারই কিন্তু আমি চেয়েছিলাম, আমরা চেয়েছিলাম। আজকে সকালবেলা যখন প্ল্যানিং করলাম না, সকালে মেঘের মুখ ভার দেখে যখন আমরা প্ল্যানিং করলাম, এই ওয়েদারটাই চেয়েছিলাম। আর দেখুন এবার কিছুক্ষণ আগেই যে জায়গাগুলো আমি আপনাদেরকে দেখিয়েছিলাম না, একদম পুরো স্পষ্ট দেখা যাচ্ছিল। এই সাইডে শুশুনিয়া দেখা যাচ্ছিল, দেখুন কিচ্ছু নাই, পুরোটা সাদা হয়ে গেছে। মানে বুঝতে পারছেন কিরকম হারে বৃষ্টি হচ্ছে। দার্জিলিং যেতে হবে না, আমাদের বাড়ির সামনে কম খরচে আমরা এই জায়গাগুলো ভোগ করে নিতে পারি, তাই না? তো তার মানে এই রকম দৃশ্য দেখার জন্য কিন্তু এই রকম জায়গায় আপনাদেরকে বর্ষাকালে আসতে হবে। আর অবশ্যই রেনকোট সঙ্গে নিয়ে আসবেন। রেনকোট ছাড়া কিন্তু এই ওয়েদারের মজা আপনারা নিতে পারবেন না। কেননা এখন যদি আমার হাতে রেনকোট না থাকতো, পারবো না অরিন্দম, আমি তো এরকম করে বেরিয়ে যেতেই পারি, আমি দিতে পারি। ও মাই গড, ইয়েস আই ক্যান ডু। এইগুলো একটা আলাদা মজা। খাওয়া দাওয়া থাকবে, ঘোরাফেরা থাকবে, যেখানে এমনি ঘুরছি আমরা সেগুলো থাকবে, বাট এই বৃষ্টির মধ্যে ঘোরা জাস্ট অসাম। এগুলো কিন্তু সব জায়গায় পাওয়া যাবে না। বৃষ্টির মধ্যে ঘুরতে হলে যারা দুর্গাপুরবাসী, যারা রানীগঞ্জবাসী, পাশেই শুশুনিয়া রয়েছে, বাঁকুড়া জেলায় এরকম বড় বড় পাহাড় রয়েছে, এত সবুজ রয়েছে। বর্ষাকাল জাস্ট ঢুকছে, বেরিয়ে পড়ুন। বাইক নিয়ে হোক, গাড়ি নিয়ে হোক, যেভাবে হোক বেরিয়ে পড়ুন। এই ওয়েদারের মজা বা এই আনন্দ কিন্তু আপনারা আর উপভোগ করতে পারবেন না। এই যে রেইনকোটটা রয়েছে, অরিন্দম তুমি কেন মাথাটা ঢাকছো বলে? এটা চ্যালেঞ্জ, তুমি বৃষ্টিতে ভিজতে এসেছো। এই যে ওয়েদার, এই যে ছোটবেলাকার কথা মনে পড়ে যাচ্ছে। ছোটবেলায় এরকম বৃষ্টিতে আমরা কিন্তু স্নান করতাম, বৃষ্টিতে ভিজতাম। এখন বড় হয়ে গিয়ে আর সেগুলো নাই। সেই সমস্ত উপভোগ করার জন্য একটা দিন বেছে নিন, একটা দিন এরকম বৃষ্টিতে ভিজুন। রেনকোটটা না থাকলে সত্যি ভালো হতো, কিন্তু রেনকোটটা না থাকলে শরীর খারাপ করে যেত, কালকে ডিউটি যেতে পারতাম না। সমস্যাটা হচ্ছে এইখানেই। ছোটবেলায় জ্বর হলে শুয়ে থাকতাম, তখন মনে মনে ভাবতাম বাবা কি করে জ্বর হলেও, বাবা কি করে দোকানদারি করে, বাবা কি করে কাজ করছে।
আজকে বুঝতে পারি জ্বর হলেও কোনো কিছু করার নাই, অফিস ডিউটিতে যেতেই হবে। তো সেই কারণে রেনকোটটা পরা, কেননা এখান থেকে আমাদের বাড়ি মোটামুটি 30-35 কিলোমিটার ডিস্টেন্স। এতটা যে মানে রাস্তা যদি আমার ভেজা কানিয়ে যায় তাহলে আর দেখতে হবে না, আমি জ্বরে পড়বই। যাই হোক, আমরা বৃষ্টির উপভোগ করতে থাকি, আর এরকম উপভোগ যদি আপনারাও করতে চান তাহলে আশিস চক্রবর্তীর সঙ্গে আসবেন, তাহলে আশিস চক্রবর্তীর সঙ্গে আসবেন। Yes, yes, yes. বেশ কিছুক্ষণ বৃষ্টির মজা গায়ে মেখে আমরা ছাত্র শিক্ষক দুজনেই ফিরে গিয়েছিলাম আমাদের শৈশবে। তবে বৃষ্টির শেষে দেখলাম প্রকৃতির অন্য আর এক রূপ। বৃষ্টি শেষ, ওই 15-20 মিনিট বৃষ্টি হলো। এইবারে আপনাদেরকে দেখাই আসল প্রাকৃতিক সৌন্দর্য। যেখানটা এতক্ষণ বৃষ্টিতে পুরো অন্ধকার হয়েছিল সেই দিকটা দেখুন এখন কীরকম চকচক করছে। আবার নীল আকাশ বেরিয়ে গেছে, রাস্তাঘাট ভেজা, আর মাঠে রয়েছে পুরোপুরি জল। আর এই সাইড দিয়ে যদি আমি আসি, যে দিকটা এতক্ষণ চকচক করছিল সেই দিকটা কিন্তু পুরো বৃষ্টিতে ভর্তি। মানে ওই দেখুন বৃষ্টি হচ্ছে, ওই দিকটা এখন পুরো সাদা হয়ে রয়েছে। আর এই যে এইখানে যে মাঠঘাট শুকনো ছিল এতক্ষণ, সেই মাঠঘাট কিন্তু পুরোপুরি জলে ভর্তি। ওহ, এই প্রাকৃতিক পরিবেশ দেখতে এইরকম জায়গায় কিন্তু আসতেই হবে আপনাদেরকে। দেখুন, প্রত্যেকটা জায়গার প্রাকৃতিক পরিবেশ কিন্তু এক এক রকম। আজকে যে প্রাকৃতিক পরিবেশ আমি দেখালাম আপনাদেরকে, বা আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে দেখলেন, আমি জানি না আপনাদের কতটা ভালো লেগেছে সেই প্রাকৃতিক পরিবেশ, সেই প্রাকৃতিক বৈচিত্র্য। যেখানে 10 মিনিট আগেও কোনো রকম কোনো বৃষ্টি নাই, সেখানে হঠাৎ 15 মিনিটের একটা বৃষ্টিটা আসছে, বৃষ্টিটা যাচ্ছে, পুরোটাই কিন্তু আমি চাক্ষুষ করলাম। আর সেটা যতটা সম্ভব আমি কিন্তু আপনাদেরকে আমার এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম। আমি জানি অধিকাংশ দর্শক আমার ভিডিওতে বা আমার এই চ্যানেলে অধিকাংশ দর্শকই হচ্ছে কিন্তু যারা খাবার ভিডিও দেখতে পছন্দ করেন বা ফুড ব্লগিং দেখতে পছন্দ করেন। আমি কিন্তু শুধু ফুড ব্লগিংয়ের জন্য না, আমি চ্যানেলটার নাম রেখেছি বাঙালির রসনা। তার একটা প্রধান কারণ হচ্ছে এই যে প্রাকৃতিক সৌন্দর্য, এটাও কিন্তু বাঙালির মন কাড়ে। শুধু খাওয়া দাওয়া দিয়ে বাঙালির মন কাড়া যায় না। এই যে প্রাকৃতিক সৌন্দর্য, এই যে সবুজ মাঠ ঘাট বন জঙ্গল, এগুলোও কিন্তু বাঙালির মন কাড়ে। বিভিন্ন ভ্রমণ স্থান, বিভিন্ন ভ্রমণের জায়গা, এগুলোও বাঙালির মন কাড়ে। তাই আমি আমার ভিডিওতে কিন্তু এই সমস্ত, মানে আমি আমার চ্যানেলে এই সমস্ত কিছুই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি বা চেষ্টা করব। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা কমেন্ট করে যাবেন কেমন লাগলো সেইটা। যদি ভালো না লাগে সেটাও কমেন্টস করতে পারেন যে না দাদা বা ভাই বা যাই হোক না কেন, তুমি শুধুমাত্র খাবারের ভিডিওই দাও, বা খাবারের ভিডিওটাই আমাদের বেশ ভালো লাগে। এখনও মেঘ ডাকছে, জানি না শোনা যাচ্ছে কিনা। যাই হোক, আর যদি এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে সেটাও আমাকে বলতে পারেন আপনারা যে না এই ভিডিওগুলো ভালো, সমস্ত ধরনের ভিডিও মিলিয়ে মিশিয়ে দেওয়াটা খুব ভালো। যাই হোক, আজকের ভিডিওটা দীর্ঘায়িত করব না, হয়তো ভিডিওটা ইতিমধ্যে অনেকটা লম্বা হয়ে গেছে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। যদি ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে ঠিক এই রকমই ভিডিও এরপরে কিন্তু আমি এখনই বসে বসে স্যারের সঙ্গে প্রোগ্রাম হলো, এরপরে আমরা শুশুনিয়ায় গিয়ে এরকমই ভিডিও আবার আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আর এর মধ্যেই একটা সিন আপনাদেরকে না দেখিয়ে পারছি না, ভিডিও শেষ করব বলেও শেষ করতে পারছি না। একটা সিন, সেটা হচ্ছে এখানে শুশুনিয়াটা কিন্তু আস্তে আস্তে মেঘের কোল থেকে নিজেকে মুক্ত করছে। মানে এতক্ষণ মেঘে ঢেকেছিল, এখন আস্তে আস্তে মেঘের কোল থেকে মুক্ত হচ্ছে। দেখুন সিনটা। বর্ষার এই প্রকৃতিকে দেখার প্রবল ইচ্ছা নিয়ে বেরোনোয় হয়তো প্রকৃতিও আমাদের আর নিরাশ করতে পারেনি। ভোজের শেষ পাতে দই মিষ্টির মতো আমাদের যাত্রারও শেষ লগ্নে প্রকৃতি তার বিশাল ক্যানভাসে এঁকে দিয়েছিল 7টি রঙে নির্মিত বিশাল রামধনু।